প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুন নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। বাংলা উচ্চারণের বেশ কিছু ক্লাস আমরা এর আগে নিয়েছি এবং সেসব ক্লাসে উচ্চারণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে। আমরা উচ্চারণ অংশটির শেষ দিকে আছি। আশা করছি আর 3টি ক্লাসের মধ্যে আমাদের এই অংশটি শেষ হবে। এরপরে আমরা 1003 নম্বর কোর্সের অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করতে পারব। তো উচ্চারণ তত্ত্বের ধারাবাহিকতায় আমাদের আজকের যে আলোচ্য সেটি হচ্ছে এ ধ্বনির উচ্চারণ। আমাদের বাংলা স্বরধ্বনির যে উচ্চারণগুলো রয়েছে তার মধ্যে এ ধ্বনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধ্বনি, এবং আমরা যদি লক্ষ্য করি আমাদের শব্দ ভাণ্ডারের দিকে, তাহলে আমাদের শব্দ ভাণ্ডারে অনেক শব্দে এ ধ্বনির উচ্চারণ আছে। এই এ ধ্বনি এর উচ্চারণ কিন্তু আবার দুই ধরনের, একটি হচ্ছে বিবৃত আর একটি হচ্ছে সংবৃত। তো বিবৃত উচ্চারণ যেটি, সেটি সাধারণত এ ধ্বনির মতো উচ্চারিত হয়, আর যেখানে সংবৃত উচ্চারণ হয় সেটি এ কারের মতো উচ্চারিত হয়। এখন দেখা যায় যে কোথায় আসলে এ উচ্চারিত হবে আর কোথায় এ কারের মতো হবে, সেই নিয়মগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের উচ্চারণের বিভ্রান্তি ঘটার সম্ভাবনাটা থাকে না। সুতরাং আলোচনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি যে এ ধ্বনির উচ্চারণ যেমন দুই রকম, আবার এই দুই রকম উচ্চারণেরও বেশ কিছু নিয়ম রয়েছে। অর্থাৎ বিবৃত উচ্চারণের কিছু নিয়ম রয়েছে, সংবৃত এ ধ্বনির উচ্চারণেরও বেশ কিছু নিয়ম রয়েছে। তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা নিয়মগুলো শুরু করি। আমরা কিন্তু একটু আগে জানলাম যে এ ধ্বনির উচ্চারণের দুই রকম নিয়ম আছে, একটি বিবৃত বা এ ধ্বনির মতো। যেমন দুই একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন ধরো যে একটি শব্দ খেলা, খেলা শব্দটি আমরা কিন্তু খ একার দিয়ে লিখছি, কিন্তু উচ্চারণের সময় সেটি এ উচ্চারণ হচ্ছে, তাই না? আবার সংবৃত উচ্চারণের সময় এ কারের মতো উচ্চারিত হয়, যেমন সেখানে, অথবা সে, যে, কে, এই যে শব্দগুলো, এখানে দেখবো আমরা এ কারের মতো উচ্চারিত হচ্ছে। সুতরাং এই যে আমাদের বৈচিত্র্য, সেই বৈচিত্র্য বুঝে নেওয়ার জন্য আমাদের প্রতিটি নিয়ম সম্পর্কে একটা স্বচ্ছ সুস্পষ্ট ধারণা থাকা লাগবে। আমরা সেই নিয়মগুলো বোর্ডে একটু দেখব। আমি একটু কাছে চলে আসি। প্রথম নিয়মটি আমি তোমাদের একটু শোনাই, তারপরে সেটি বিশ্লেষণে আমরা যাই। বলা হয়েছে যে বিবৃত উদাহরণ সেটি হচ্ছে এ ধ্বনির মতো। যেমন একটি উদাহরণ যদি আমরা একটু দেখি, যেমন ধরো যেটি বলছিলাম, এই যে একটি আমাদের শব্দ খেলা, এটির শুরুতে আমরা দেখছি যে একটি এ কার আছে, কিন্তু এর উচ্চারণটা হবে এরকম, হয় জফলা আকার, অর্থাৎ এ ধ্বনির মতো উচ্চারিত হবে। আমরা যদি একটি শব্দগুলি দেখা, তাহলে এর উচ্চারণটি কিন্তু হবে দয় জফলা আকার, খ আকার। এখানে আমরা দেখছি জফলা আকার দিয়ে উচ্চারিত হচ্ছে। সুতরাং যখন বিবৃত উচ্চারণ হয় তখন কিন্তু এটি জফলা আকার যুক্ত উচ্চারণ হয়, আর যখন সংবৃত উচ্চারণ হয়, যেমন এই যে সে, এটি কিন্তু উচ্চারণও এরকমই হবে। তুমি লক্ষ্য করে এটা জফলা আকার দিয়ে যদি উচ্চারণ করো তাহলে সঠিক উচ্চারণটা পাওয়া যায় না। সুতরাং বিবৃত উচ্চারণটা আমাদের জফলা আকার দিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ এ ধ্বনির মতো হয়, আর সংবৃত উচ্চারণটা আমাদের এ কারের মতো হয়। এটা হচ্ছে মূল বিষয়। এই বেসিকটুকু দেখে, এই মূল উদাহরণটুকু দেখে, বা মূল যে বিষয়টি, যে উচ্চারণটি হচ্ছে এর মতো বিবৃত হলে, আর সংবৃত হলে এ কারের মতো, এই যে জায়গাটিকে মনে রেখে তারপরে আমাদের নিয়মগুলো শুরু করতে হবে। প্রথমে আমরা দেখব বিবৃত উচ্চারণের নিয়মগুলো। তো আমরা সেই নিয়মগুলো দেখার চেষ্টা করি। প্রথম নিয়মটা আমি তোমাদের পড়ে শোনাই এবং সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এ ধ্বনির বিবৃত উচ্চারণ, নিয়ম 1, যেখানে বলা হয়েছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি ব্যাট অথবা ক্যাট এই শব্দগুলোর
যে এ ধ্বনি আছে সেটার মতো। কিরকম আমরা একটি উদাহরণ দিলে বুঝতে পারবো। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেমন? ইংরেজি ব্যাট শব্দের এর মতো। ব্যাট, এই যে একটি শব্দ, আমাদের পরিচিত শব্দ ব্যাট। এখানে যে এ ধ্বনিটি আছে আমরা দেখি এটার উচ্চারণটি কিন্তু বাংলায় লিখলে এরকম হয় ব্যাট। তাহলে বি এর জন্য আমরা যদি বকে বাদ দিই, টি এর জন্য যদি আমরা টকে বাদ দিই, সুতরাং এর জন্য থাকছে জফলা আকার। এই জফলা আকারটি উচ্চারণ করলে আমাদের বিবৃত উচ্চারণের নিয়মগুলো মিলবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ ধ্বনির বিবৃত উচ্চারণটি আসলে কিরকম হতে পারে। এখন আরেকটি মূল বিষয় আমরা একটু জেনে নিই। এ ধ্বনি কিন্তু শব্দের তিনটি স্থানে পাওয়া যায়। আমরা জানি যে একটি শব্দের মধ্যে কিন্তু তিনটি স্থান থাকতে পারে। শব্দের আদি, শব্দের মধ্য আর শব্দের অন্ত, তিনটি জায়গায় থাকতে পারে। যেমন ধরো একটি শব্দ যদি আমি বলি সে কেলে, এই ডিজাইনটা সে কেলে, বা এই ঘটনা একটি সে কেলে ঘটনা, তাহলে এখানে সে কেলে তিনটা এ ধ্বনি আছে। তাহলে দেখা যায় একটি শব্দের মধ্যে তিনটি এ ধ্বনিও থাকতে পারে। আবার কখনো একটি এ ধ্বনি আছে সেটা শব্দের শুরুতে আছে, কখনো শব্দের মধ্যে আছে, কখনো শব্দের শেষে আছে। তাহলে এ ধ্বনিটি কিন্তু এটা বোঝাতে চাচ্ছে যে শব্দের শুরুতেও যেমন থাকতে পারে, অর্থাৎ আদিতেও যেমন থাকতে পারে, এ ধ্বনিটি শব্দের মধ্যেও থাকতে পারে, আবার শব্দের শেষেও থাকতে পারে। এখানে একটা মূল একটা নিয়ম বা মজার একটি নিয়ম হচ্ছে, সেটি হলো এই বিবৃত যে উচ্চারণটি এ ধ্বনির, এটা কিন্তু শুধু শব্দের শুরুতেই পাওয়া যায়, শব্দের আদিতেই পাওয়া যায়। শব্দের মধ্যে বা অন্তে যে এ ধ্বনি আসে সেগুলো কখনোই বিবৃত উচ্চারণ হয় না। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, মনে রাখো যে বিবৃত উচ্চারণটি শুধু শব্দের আদিতেই পাওয়া যায়, মধ্যে বা অন্তে কখনো বিবৃত উচ্চারণ হয় না। মধ্যে বা অন্তে সর্বত্রই সংবৃত উচ্চারণ হয়। তাহলে আমরা কি দেখলাম যে বিবৃত উচ্চারণটি শুধু শব্দের আদিতে পাওয়া যায়। আর সংবৃত উচ্চারণ কিন্তু মধ্যে অন্তে যেমন হবেই, অলওয়েজ তো সেটা মধ্যে অন্তে হলে সংবৃত হবে, আদিতেও সংবৃত হতে পারে। তাহলে আমাদের মূল জায়গাটা কিন্তু এখানে। যদি নিয়মটা এমন হতো যে শব্দের আদিতে বিবৃত উচ্চারণ যেমন শুধু পাওয়া যায়, মধ্যে আর অন্তে পাওয়া যায় না, ঠিক যদি তেমনি শব্দের মধ্যে এবং অন্তে সংবৃত উচ্চারণ পাওয়া যেত, আদিতে পাওয়া না যেত, তাহলে তার কোনো নিয়মেরই বিষয় ছিল না। কিন্তু বিবৃত উচ্চারণটি শব্দের আদিতেই শুধু পাওয়া যায়, আর সংবৃত উচ্চারণটি শব্দের আদি, মধ্য, অন্ত তিন জায়গাতেই পাওয়া যায়। তাহলে মূল আলোচনাটা কিন্তু হয়ে দাঁড়ায় যে শব্দের আদিতে কখন বিবৃত হয় আর কখন সংবৃত হয়। কেননা শব্দের আদিতেই কিন্তু দুই রকম উচ্চারণ আমরা পাই, কখনো বিবৃত উচ্চারণ, কখনো সংবৃত উচ্চারণ। আর শব্দের মধ্যে এবং অন্তে যখন এ আসবে তখন সেগুলো শুধুই সংবৃত উচ্চারণ, সেখানে আর বিবৃত উচ্চারণ হয় না। তাহলে মূল জিনিসটা কি দাঁড়ালো? আমাদের মূল জিনিসটা দাঁড়ালো যে শব্দের আদিতে এ ধ্বনি সংবৃত হতে পারে, বিবৃত হতে পারে। এখন কখন সংবৃত আর কখন বিবৃত, এটাই হচ্ছে আমাদের মূল একটা আলোচনার বিষয়। তাহলে আমরা নিয়মগুলো দেখার চেষ্টা করি। আজকে অন্তত বিবৃত উচ্চারণে সবগুলো নিয়ম আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথম একটি নিয়ম, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছো এবং লিখে নিচ্ছো। প্রথম নিয়মটি তোমরা দেখেছো যে এ ধ্বনির উচ্চারণটি ইংরেজি ব্যাট বা ক্যাট শব্দের এ ধ্বনির মতো হয়। দ্বিতীয় নিয়মটিতে আসো। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়। খুবই সহজ নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়। আমরা যদি একটি শব্দ দেখি, যেমন গেল, সে এখান থেকে চলে গেল। এই যে গেল, এটার উচ্চারণটা কিন্তু আমরা দেখব এরকম হবে, গেল। এটা কিন্তু গেল কিন্তু আমরা বলবো না, এটা উচ্চারণ হবে গেল। আমরা যদি একটু উচ্চারণ বলি, একা, একা, একা। এখন এটা যদি কেউ বলে একা, একা বললে কিন্তু উচ্চারণটা আসলে হবে না, এ কিন্তু না, এটা হচ্ছে একা। তাহলে এটা কিন্তু আমাদের উচ্চারণ হবে গেল। হ্যাঁ, সে এখান থেকে চলে গেল। গেল বললে কিন্তু হবে না, তাহলে উচ্চারণ আমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলতে পারি। তো উচ্চারণটা আমাদের জফলা আকার দিয়ে হবে। তাহলে আমরা দেখলাম যে শব্দের আদিতে আমাদের এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, সেটা আমরা দেখলাম। এরপরে পরের নিয়মটি তুমি দেখো, 3 নম্বর নিয়মটি। এ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের মধ্যে বা অন্তে পাওয়া যায় না।
তাহলে এ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের মধ্যে বা অন্তে পাওয়া যায় না। যেহেতু পাওয়াই যায় না, এটার তো কোনো উদাহরণও হয় না, তাই আমরা এটার উদাহরণ দিলাম না। 4 নম্বর নিয়মে আমরা চলে আসি। 4 নম্বর নিয়মে আমরা দেখি, তাহলে আমরা প্রথম 3টা নিয়ম কি পেলাম আবার যদি একটু দেখি। আমরা প্রথম নিয়ম দেখলাম যে এ ধ্বনির বিবৃত উচ্চারণটি এ ধ্বনির মতো হবে, যেটা ইংরেজি ক্যাট বা ব্যাট শব্দের যে এ আছে সেটির মতো, অর্থাৎ এ হবে। আমরা মূল একটি নিয়ম পেলাম, এ ধ্বনির বিবৃত উচ্চারণ শুধু শব্দের আদিতেই পাওয়া যায়। আর আমরা আরেকটি বিষয় দেখলাম, এ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের মধ্যে বা অন্তে কখনোই পাওয়া যায় না। তারপরের নিয়মে আমরা আসি, 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম। 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনি বিবৃত হয়। এখন সর্বনাম আমরা জানি যে কি, একটি পদ যেটা আমাদের বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়। এই সর্বনাম, আরেকটি আছে আমরা বললাম অব্যয় পদ। এই সর্বনাম বা অব্যয় পদ যদি 2 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে সেই পদের শুরুতে ব্যবহৃত যে এ ধ্বনি সেটি বিবৃত উচ্চারণ করে। 2 অক্ষর মানে তো তোমরা জানো, অক্ষর তো তোমরা এতদিনে আমরা অনেক আগে কিন্তু পড়েছি সেটা। অক্ষর হচ্ছে সিলেবল, অর্থাৎ এক নিঃশ্বাসে উচ্চারিত বর্ণ বা বর্ণ সমষ্টি। তাহলে যদি আমাদের একাধিক অক্ষর বিশিষ্ট হয় বা 2 অক্ষর বিশিষ্ট, 2 অক্ষর বলতে একাধিক অক্ষরকে বোঝাচ্ছে মূলত, একাধিক অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদ যদি হয়, তখন এই ধ্বনিটি বিবৃত উচ্চারণ হয়। আমরা একটি উদাহরণের সাহায্যে দেখি। যেমন আমরা এই উদাহরণ যদি একটু দেখি, বলা হয়েছে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয়। তাহলে আমরা এটাকে 2 কলামে দেখব। এই পাশে তুমি দেখো শব্দ, আর এই পাশে দেখো উচ্চারণ। এটাকে আমরা 2 কলামে প্রেজেন্ট করব। তাহলে আমরা দেখব কি যে 2 অক্ষর বিশিষ্ট হতে হবে। কিরকম? যেমন একটি শব্দ দেখো, এত, এত। তাহলে এটার উচ্চারণ কিন্তু আমাদের জফলা আকার দিয়ে উচ্চারণ হবে, এ দিয়ে উচ্চারণ হবে, এত। যদি আমরা একটি শব্দ বলি এখন, 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 তাহলে দেখা যাচ্ছে যে এগুলা এত, 2 অক্ষর, এখন, এটা একটা অক্ষর, এটা একটা, এখন। তার মানে আলাদা করে উচ্চারিত করতে হচ্ছে। এইভাবে 2 অক্ষর বিশিষ্ট যদি সর্বনাম হয় বা অব্যয় পদ হয়, তাহলে কিন্তু সেই এই ধ্বনির উচ্চারণটি বিবৃত আকার ধারণ করবে। আচ্ছা, আমাদের 4 নম্বর নিয়ম গেল। 5 নম্বর নিয়মে দেখো, অনুস্বার বা চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। 2টি বর্ণের কথা বলেছে, কি কি? অনুস্বার অথবা চন্দ্রবিন্দু। সেই অনুস্বার বা চন্দ্রবিন্দু যুক্ত যেই ধ্বনি, তার আগে যদি এ ধ্বনি থাকে, তাহলে সেই এ ধ্বনিটি বিবৃত হয়। অর্থাৎ শব্দের শুরুতে এ ধ্বনি থাকবে, কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে থাকবে, তারপরে অনুস্বার বা চন্দ্রবিন্দু। আমরা উদাহরণের সাহায্যে দেখি। যেমন আমরা এরকমই 2 কলামে এটাকে উদাহরণটি আমরা দিব। তো একটি উদাহরণ তুমি দেখো, আবার আমি কাছে নিয়ে আসি দেখার সুবিধার্থে। যেমন ধরো আমরা অনুস্বার দিয়ে একটি উদাহরণ আগে দেখি। চ্যাংরা, চ্যাংরা এটা একটা আঞ্চলিক শব্দ। উত্তরাঞ্চলে যাদের বাড়ি তারা কিন্তু শব্দটি জানো, চ্যাংরা অর্থাৎ অল্প বয়সী ছেলে। এই চ্যাংরা শব্দটির আমরা দেখব যে এখানে যে উচ্চারণটি আছে, যেটি অনুস্বার যুক্ত, যার জন্য এই একার উচ্চারণটি এরকম হয়ে গেল, তাই না? একার উচ্চারণটি আমরা দেখব এরকম হয়ে গেল, চ্যাংরা, চ্যাংরা। তাহলে যদি আমাদের চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির উচ্চারণ দেখা যায় একটা, যেমন এরকম বেকা, তাহলে কিন্তু কা। এইভাবে আমরা চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনি উচ্চারণ পাবো। যদি বলা হয় এরকম, আরো অনেক উদাহরণ থাকতে পারে, আমরা 2টি উদাহরণ দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুরুতে যদি এ থাকে এবং তারপরে যদি অনুস্বার বা চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনি থাকে, তাহলে সেই শব্দের শুরুতে ব্যবহৃত এ সেটি কিন্তু বিবৃত আকার ধারণ করবে, অর্থাৎ এ হিসাবে উচ্চারিত হবে। তারপরের নিয়মটি আমরা দেখি, খাঁটি বাংলা শব্দে এ ধ্বনি বিবৃত হয়। এখন খাঁটি বাংলা শব্দ কোনগুলো? খাঁটি, আমরা জানি যে আমাদের উৎপত্তিগতভাবে শব্দ কিন্তু 5 ধরনের। আমরা জানি তৎসম, অর্থতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই যে দেশি শব্দগুলো খাঁটি বাংলা শব্দ, এই সব যে শব্দগুলো রয়েছে, যেগুলো আদিম অনার্যদের ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় রয়ে গেছে, সেসব খাঁটি বাংলা শব্দের এ ধ্বনি তোমার বিবৃত উচ্চারিত হবে। কিছু উদাহরণ দাও তুমি, আবারও একটু উদাহরণটা আমরা দেখি। তো উদাহরণ এই 2 কলামে আমরা দেখব। আর বাম পাশে দেখব শব্দ, আর ডান পাশে দেখব তার উচ্চারণ। কিরকম? যেমন একটি শব্দ দেখো,
এখানে যে থেকে উদাহরণটা আমরা নিই, যেমন তেনা। তেনা, তেনা শব্দটার অর্থ হচ্ছে পুরনো কাপড়, পুরনো কাপড় অর্থে। তাহলে তে, এখানে কিন্তু তেনা উচ্চারণ করে না, এটা উচ্চারণ করে তে, তে না, এরকম উচ্চারিত হবে। একার উচ্চারিত হবে না, এ উচ্চারিত হবে, তেনা। তো খাঁটি বাংলা শব্দ আরেকটি শব্দ তুমি নাও, যেমন তেলাপোকা। এটা প্রাচীন একটি শব্দ আমাদের, তেলাপোকা। উচ্চারণে কিন্তু তয়জফলা আকার, তেলা পোকা, এরকম উচ্চারণ হয়। তাহলে আমরা দেখব যে আমাদের যে খাঁটি বাংলা শব্দ আছে সেই শব্দগুলোতে আমাদের এ ধ্বনির যে উচ্চারণ সেটি কিন্তু আমাদের কিন্তু বিবৃত হবে। তাহলে আমরা পেয়ে গেলাম আরো দুইটা নিয়ম পেলাম, যে অনুস্বার বা চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগে ধ্বনি বিবৃত হয়। আবার আমরা পেলাম যে খাঁটি বাংলা শব্দ যদি হয় তাহলে আমাদের এ ধ্বনি বিবৃত হয়। আচ্ছা, এর পরের নিয়মে আমরা আসি, 7 নম্বর নিয়মে। এখানে বলা হয়েছে তিনটি শব্দের কথা বলা হয়েছে, 1, 11, 13। 1, 11, 13 এই কয়েকটি সংখ্যাবাচক শব্দ এবং এক যুক্ত শব্দে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। তাহলে 1 লিখতে গেলে আমরা কিন্তু এক বলি না, একটি লোক এখানে এসেছে না, একটি লোক এসেছে। আমরা বলি একজন লোক এসেছে, একজন, হ্যাঁ, একজন কিন্তু না। তাহলে এইভাবে 11, 11, 13। আর বলেছে একযুক্ত শব্দ। একযুক্ত শব্দ কোনগুলো? একযুক্ত শব্দ হচ্ছে যেসব শব্দের মধ্যে এক শব্দটি আছে, যেমন একতলা, একজন লোক, বা এই ধরনের এক শব্দটি যেখানে যুক্ত আছে। তো এইভাবে 1, 11, 13 এবং একযুক্ত শব্দের উচ্চারণে এই ধ্বনি বিবৃত উচ্চারণ হয়। আবার আমরা উদাহরণ দেখব। আমরা এখানে যেমন দুইটি উদাহরণ বা তিনটি উদাহরণ আমরা দেখার চেষ্টা করব। যেমন এখানে এক শব্দটির উচ্চারণ আমরা নিলাম, এটির উচ্চারণের বানানটি আমরা লিখলাম এভাবে, কিন্তু উচ্চারণ হলো এরকম, এক। তারপরে তুমি 13 শব্দটি দেখো, 13, কিন্তু এটার উচ্চারণে তয়জফলা আকার, 13। তাহলে এইভাবে আমরা দেখছি যে 1, 11, 13 এই শব্দগুলো, বা একতলা যদি তুমি বলো, ওই একই কথা, একতলা, একতলা বাড়ি, এই একযুক্ত শব্দটা। একযুক্ত এরকম আরো অনেক শব্দের আগে এক থাকতে পারে, তাহলে ওই একই কথা, যে উচ্চারণটি আমাদের বিবৃত হবে, অর্থাৎ জফলা আকার দিয়ে উচ্চারণটা হবে। এভাবে আর কি এই নিয়মটি বলেছে। 1, 11, 13 এবং একযুক্ত যেসব শব্দ আছে সেই সব শব্দগুলোতে আমাদের এই ধ্বনিটির উচ্চারণ বিবৃত আকার ধারণ করে। 8 নম্বর নিয়মে আমরা আসি। 8 নম্বর নিয়মে আছে ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায়। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় একটু বুঝে নিবে, আগে আমি নিয়মটা পড়ি তারপর বুঝে নিই। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থে এবং সাধারণ মধ্যম পুরুষের রূপে এই ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। এখানে দুইটা জিনিস বোঝার আছে, একটা হলো ক্রিয়াপদ আর একটা হলো বর্তমান কাল, আসলে তিনটা জিনিস, আর একটা হলো অনুজ্ঞা। এই ক্রিয়াপদ তো আমরা বুঝি যেটা মানে ভার, কোনো কিছু করা বোঝায়, যেটা দিয়ে সেই কোনো কিছু করা বোঝায় যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের বর্তমান কাল মানে কি প্রেজেন্ট টেন্স, এই বর্তমান কালের অনুজ্ঞাবাচক যে বাক্য। অনুজ্ঞা কি? অনুজ্ঞা হলো যে ধরনের মানে যার মাধ্যমে কি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয়। তাহলে এই ধরনের একটি বর্তমান কালের বাক্য যেখানে তোমার আদেশ উপদেশ প্রকাশ করা হয় এবং সেটা মধ্যম পুরুষের। তো তোমরা জানো যে 3 ধরনের পুরুষ ব্যাকরণ আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ। তো মধ্যম পুরুষের আবার বলা হয়েছে যে তুচ্ছার্থক এবং সাধারণ যে রূপ। আমরা জানি মধ্যম পুরুষের 3টি রূপ আছে। মধ্যম পুরুষের আছে সাধারণ রূপ, যেটার মানে সম্বোধন হচ্ছে তুই, তুমি, আর বহুবচনে তোমরা। আর এটা সম্ভ্রমাত্মক রূপ হচ্ছে আপনি, আপনারা। আর তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক রূপ হচ্ছে তুই, তোরা। তাহলে মধ্যম পুরুষের একটি সম্বোধন যখন আমরা করব সেটা ক্রিয়াপদ হবে এবং বর্তমান কাল হবে। তখন কিন্তু এই মধ্যম পুরুষের তুচ্ছার্থক এবং সাধারণ যে রূপ, অর্থাৎ তুমি এবং তুই, এর সাথে যে একার যুক্ত হবে কোনো ক্রিয়াপদে, সেখানে আমাদের এই ধ্বনিটি বিবৃত উচ্চারণ হবে। আমরা একটি উদাহরণ দিলে বিষয়টা সহজে বোঝা যাবে। তো এইভাবে আমরা উদাহরণ দিই, 2 কলামে আমরা এটাকে উদাহরণটা দিতে পারি। যেমন
বলা হয়েছে মধ্যম পুরুষের বর্তমান কালের তুচ্ছার্থক আর বা সাধারণ। তাহলে আমরা প্রথমে তুমি দিয়ে করি, এটা সাধারণ রূপ মধ্যম পুরুষের। তুমি, তাও আবার কি বর্তমান কালে হতে হবে, তুমি দেখো, তাই না, তুমি এই জিনিসটি দেখো। তাহলে এটা একটা মধ্যম মানে সাধারণ, এটা হয়েছে একটা বর্তমান কাল, যেটা একটা মধ্যম পুরুষ এবং তার সাধারণ রূপ, তার সাথে ক্রিয়াপদে একার হয়েছে। তাহলে তুমি দেখো, এই তুমি দেখো, এখানে দেখো উচ্চারণটি এইভাবে হবে, এইভাবে আমরা লিখছি কিন্তু একার দিয়ে উচ্চারণ করছি, জফলা আকার মানে বিবৃত উচ্চারণ করছি। তাহলে এটা আমরা দেখলাম সাধারণ রূপ। আর তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক একটা রূপ দেখি, সেটা হলো তুই। তাহলে তুই দেখ, তুমি দেখো এটার মধ্যে স্বরেও আছে, আর এখানে তুই দেখ এটার মধ্যে অ নাই, তাই হসন্ত বা হস চিহ্ন, এখানে উচ্চারণটা হবে এরকম দেখ। তাহলে আমরা দেখছি যে উচ্চারণে কিন্তু এ ধ্বনি যেটি, সেটি কিন্তু বিবৃত হচ্ছে, অর্থাৎ জফলা আকার দিয়ে উচ্চারিত হচ্ছে। সেটাই বলেছে যে ক্রিয়াপদের বর্তমান কালের তুচ্ছার্থক এবং ঘনিষ্ঠার্থক যে রূপ, তাই সে রূপের সাথে অনুজ্ঞা পদের একার, এটা কিন্তু বিবৃত আকার ধারণ করবে। তো সেটা আমরা বুঝে গেলাম যে মধ্যম পুরুষের সাথে অনুজ্ঞায় একার বিবৃত রূপ ধারণ করে। আচ্ছা, সেটা হলো। এবার আমরা 9 নম্বর নিয়মে আসি। একার যুক্ত একাক্ষর ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত হলে সেই এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। একাক্ষর ধাতু যেখানে একার যুক্ত আছে, তারপরে আপ্রত্যয়। তাহলে যেমন এই যে দেখা, আমরা এর আগে একটা করেছিলাম, তাই না, দেখা শুরুতে একার আছে, তারপরে আপ্রত্যয় আছে, দেখা ক্ষয়ের সাথে আপ্রত্যয় আছে। এভাবে শুরুতে আছে এ এবং তারপরে যদি আপ্রত্যয় থাকে, তাহলে সেই শুরুর এটা কি হবে, আমাদের বিবৃত আকার ধারণ করবে। আমরা নতুন কিছু উদাহরণ দেখি এখানে। যেমন যেমন একটি উদাহরণ দেখি। বলা হয়েছে একার যুক্ত একাক্ষর ধাতু, যেমন খেল, এটা একটা ধাতু একার যুক্ত, এই ধাতুটার সাথে একার আছে এবং এটি কিন্তু একাক্ষর ধাতু। খেল একাক্ষর, কোনো কি এক নিঃশ্বাসে উচ্চারিত হচ্ছে। এই ধাতুর সাথে বলেছে যদি আকার যুক্ত হয়, তাহলে কি হবে, আকার যুক্ত হলে হয়ে যাবে খেলা। এই ধরনের, অর্থাৎ একাক্ষর ধাতুর সাথে আকার যুক্ত হলে সেই আদি একারের উচ্চারণটি হবে আমাদের বিবৃত। এইভাবে যদি বলে, আরো উদাহরণ আমরা এখান থেকে নিই। যেমন যদি বলে ফেল, তুই এই বিষয় মানে এই জিনিসটি ফেল, ফেল এখানে কিন্তু আমরা দেখবো একটি মানে ধাতু হয়েছে ফেল, এক অক্ষর, এক নিঃশ্বাসে উচ্চারিত হচ্ছে। তার সাথে যদি আমরা আকার যুক্ত করি, তাহলে হবে ফেলা। ফেলা কিন্তু হবে না, ফেলা না, ফেলা, ফে আকার দিয়ে উচ্চারণ হবে। আমরা যদি আরেকটি শব্দ দেখি, যেমন যদি বলা হয় খেলা, তো আমরা আগেই নিয়েছি, এটা নিব না, অন্য কিছু আমরা যদি নিই। যেমন ঠেল, ঠেল কিন্তু না, এটা আসলে ঠেল। হ্যাঁ, এখানে ঠেল, এই ঠেল ধাতুর সাথে যদি আমরা একটি আকার যুক্ত করি, তাহলে এটা হবে ঠেলা। হ্যাঁ, এখানে ঠেলা বললে হবে না, ঠেলা, ঠেলা গাড়ি, ছয় জফলা আকার। তাহলে আমরা দেখছি যে এই যে একাক্ষর ধাতু খেল বা এই যে ফেল বা এই যে ঠেল, এগুলোর সাথে কি হচ্ছে, আকার যুক্ত হওয়ার কারণে বলা হয়েছে যে একাক্ষর যুক্ত ধাতুর সাথে যদি আপ্রত্যয় যুক্ত হয়, তাহলে আদি এ সেটি কিন্তু বিবৃত আকার ধারণ করবে। খুব সহজ, আসলে কঠিন কিছু না, জিনিসগুলো শুধু একটু বুঝে নেওয়া। তাহলে আদি যে এ সেটি কিন্তু বিবৃত আকার ধারণ করছে, একাক্ষর ধাতুর পরে আপ্রত্যয় যুক্ত হওয়ার কারণে আদি এ বিবৃত আকার ধারণ করছে। 10 নম্বর নিয়ম, শব্দের শুরুতে যদি এ থাকে, তারপরে যদি অ অথবা আ থাকে, তাহলে সেই এ ধ্বনির উচ্চারণ সাধারণত বিবৃত হয়। দেখো নিয়মটা, এটাও কিন্তু খুব সহজ। শুরুতে এ কার আছে বা এ ধ্বনি আছে, তারপরে অ অথবা আ আছে, তাহলে কি হবে, এই এ ধ্বনির উচ্চারণ বিবৃত হবে। এটার উদাহরণ আমরা দেখি। শুরুতে থাকবে আমাদের এ, আচ্ছা সেটা এ কারও হতে পারে বা প্রাথমিক রূপে স্বাধীন একটি এ বর্ণ হতে পারে, এবং তারপরে থাকতে হবে অ অথবা আ। এটা আমরা এখান থেকে উদাহরণ নিব। যেমন একটি শব্দ আমরা যদি নেই, এমন, এমন, এটার উচ্চারণ কিন্তু এমন আমরা বলবো না, এমন না, এমন।
তুমি এমন করছো কেন, তাই না? বা এমন কথা কিভাবে বলছো? তাহলে আমরা দেখছি যে এখানে শুরুতে এ আছে এবং তারপরে কি আছে, অ আছে। বলা হয়েছে যে এর পরে যদি অ অথবা আ থাকতো তাহলে এই এর উচ্চারণ এ হতো। বিষয়টা কিন্তু এরকম, তাই না? তাহলে এখানে এর পরে আমাদের অ আছে, যার কারণে এর উচ্চারণটা আমাদের এ হয়েছে। এখন আমরা আ দিয়ে একটি উদাহরণ খুঁজে নিই, এখানে দেখি আ আছে কিনা। যেমন একটি শব্দ আমরা দেখছি, যেমন ভেড়া। ভেড়া শব্দটি যে শুরুতে আমাদের এ ধ্বনি আছে, তারপরে রয়ের সাথে আ আছে। সুতরাং এখানে আমাদের এ প্লাস আ এটি থাকলো। আর আমরা জানি যে এ ধ্বনির পরে যদি অ অথবা আ থাকে তাহলে সেই এ ধ্বনির একটি উচ্চারণটি বিবৃত হয় ভ্যা, এরকম উচ্চারণ হচ্ছে ভেড়া। এরকম আরো অনেক শব্দ আছে এখানে, যেমন এই যে তেমন, কেমন, এমন, এরকম আরো অনেক শব্দ আছে, ভেড়া, বেটা, হ্যাঁ, একা ইত্যাদি শব্দগুলো রয়েছে। তাহলে এই এই যে দশটি আমরা দেখলাম, এই 10টি ছিল আমাদের এ ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম। আমরা এ ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়মগুলো আজকে দেখলাম। এই পর্যন্ত আমরা আজকে থাকবো। আগামী দিন আমরা সংবৃত উচ্চারণের নিয়ম দেখব। এ ধ্বনি হয়ে গেলে আমাদের স্বরধ্বনি প্রায় শেষ, কারণ এরপরে আর যে 2-3টা থাকবে সেগুলো খুবই ছোট ছোট ধরনের, একদিনে সবগুলো শেষ করা যাবে। তারপরে আমরা ব্যঞ্জন ধ্বনিগুলো দেখলে আমাদের উচ্চারণ তত্ত্ব শেষ হবে। তাহলে আমাদের আমরা যে জিনিসটি দেখলাম, আমাদের আসলে যে স্বরধ্বনির মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্বরধ্বনি এ ধ্বনি, যেটি 2 রকম উচ্চারণ, বিবৃত এবং সংবৃত। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে বিবৃত উচ্চারণটি জফলা আকারের মতো অর্থাৎ এ ধ্বনির মতো হয়, আর সংবৃত উচ্চারণটি এ কারের মতো হয়। আজকে আমরা বিবৃত উচ্চারণের নিয়মগুলো দেখলাম, 10টি নিয়ম আমরা দেখেছি এবং আশা করি 10টি নিয়ম আমরা সবাই বুঝতে পেরেছি। আর কোনো রকম প্রশ্ন যদি থাকে তাহলে সেটা অবশ্যই যদি আমাকে জানাও, সেই প্রশ্নগুলোর নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি তোমাদের এই নিয়মগুলো বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তোমরা এই যেহেতু এগুলো আসলে ব্যাকরণ ভিত্তিক এবং উচ্চারণ এটা একটু কিন্তু অনেকের কাছে কঠিনও লাগতে পারে, তো এই বিষয়গুলো তোমাকে কিন্তু খাতায় অবশ্যই তুলে রাখতে হবে এবং একাধিকবার তোমাকে সেটা দেখতে হবে। যদি বুঝতে অসুবিধা হয়, তুমি ভিডিওটা তো তোমার কাছে আছে, তুমি একাধিকবার সেটা দেখতে পারো এবং দেখলে তুমি সেই জিনিসটি মানে তোমার কাছে সহজবোধ্য হয়ে যাবে, সহজ হয়ে যাবে, সহজে তুমি বুঝতে পারবে। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।